মেডিকেল লাইফে অনেকে লাশ, মর্গ, হসপিটাল ইত্যাদি নিয়ে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটির সম্মুখীন হয়ে থাকে, কিন্তু আমার সাথে যা ঘটেছিল তা একটু অন্যরকম ছিল। ঘটনার সাল 2013-এর মাঝের দিকে। মেডিকেলে ভর্তি হওয়ার উদ্দেশ্যে নোয়াখালী থেকে ট্রেনে রওনা দিই আব্বু আর আমি। পথের আম্মুর ফোন আসে। আম্মু বলে যে আমাদের মেডিকেলের এক সিনিয়র আপু মারা গেছেন ট্রেনে ধাক্কা লেগে, খুব সম্ভবত। তবে অ্যাক্সিডেন্ট নাকি মার্ডার তা শিওর না। শুরুতে এমন একটা খারাপ সংবাদে আমাদের সবার মন খারাপ ছিল। ওরিয়েন্টেশনও দেওয়া হয়নি আমাদের। তো আস্তে আস্তে পড়াশোনার প্রেশারে ব্যাপারটা প্রায় ভুলে গেলাম সবাই। আমরা কলেজ হোস্টেলে থাকতাম। আমাদের মেডিকেলের হোস্টেল মোট দুইটি, একটা মেইন হোস্টেল যেটা কলেজের সাথেই, আর একটা নিউ ফার্স্ট ইয়ারের মেয়েদের জন্য, যেটা কলেজ থেকে 15 টাকা রিক্সা ভাড়ার দূরত্বে হবে। পরবর্তীতে সেই হোস্টেলটা চেঞ্জ করা হয়েছে। তো আমরা ভর্তির পর নতুন হোস্টেলে থাকা শুরু করি। সবই ভালো যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা রাত আমার জীবনের সবচেয়ে ভয়াবহ রাতে পরিণত হয়। দিনটা সম্ভবত ছুটির দিন ছিল। আমাদের ফ্লোরে আমি সহ মোট 4 জন ছিলাম। রাতে আমার রুমে আমরা 3 জন ফ্রেন্ড ঘুমাতে আসি, আর একজন তার রুমে চলে যায়। অনেক আড্ডা হাসাহাসির পর আমার 2 ফ্রেন্ড আমাকে লাইট অফ করার তাড়া দেয় ঘুমাবে বলে। লাইটের সুইচ আমার পা বরাবর ঠিক উপরেই, তো আমি আমার পা দিয়েই সুইচ অফ করে দিই। হঠাৎ লাইট অফ হওয়াতে ওরা বলে, তুই কীভাবে এত তাড়াতাড়ি লাইট অফ করলি? আমি ফাইজলামি করে বললাম, আনিকা অর্থাৎ যে আপু মারা গিয়েছিলেন লাইট অফ করে দিয়ে গেছে। মৃত মানুষ নিয়ে ফাইজলামি করতে হয় না, সেটাই মনে হয় আমার সবচেয়ে বড় ভুল ছিল। তো শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই সবাই ঘুমিয়ে পড়ি। মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। বলে রাখি, আমার বেডের এক সাইড দেয়ালের সাথে লাগানো, আরেক সাইড খালি। তার পাশে সমান্তরালে আরেকটা খাট, যেটাতে আমার ফ্রেন্ডরা ঘুমাচ্ছিল একসাথে। তো ঘুম ভাঙার পর আমি ডানে তাকাতেই দেখি ফ্লোরে একটা সাদা ড্রেস আর সাদা হিজাব পরা মেয়ে বসে আছে, আমার পা বরাবর দেয়ালের দিকে মুখ করে। তাই আমি তার পেছন পাশ দেখতে পাচ্ছি না, শুধু মুখ দেখা যাচ্ছিল না। মেয়েটা মাথা নিচু করে বসা অবস্থায় সামনে পিছনে দুলছে অনবরত। মনে হচ্ছে যেন কোরআন শরীফ পড়ছে। পাশের বেডে যে 2 জন ফ্রেন্ড ঘুমাচ্ছিল তাদের মধ্যে একজন হিজাবি ছিল। তো আমি ফার্স্টে ভাবলাম এটা ওই ফ্রেন্ডটাই। ওকে জিজ্ঞেস করলাম, ঈশা কি করছিস তুই নিচে এত রাতে? মেয়েটা আমার কথার কোনো প্রভাব পড়ল না। সে মাথা নিচু করে অবিরত দুলছে সামনে পিছনে। আমি আবার একই প্রশ্ন করলাম, অথচ কোনো উত্তর পেলাম না। বারবার নাম ধরে ডাকছি, অথচ কোনো সাড়া নেই। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগলো আমার কাছে। এর মধ্যেই আমার ডাকাডাকিতে ওরা জেগে উঠল। যার নাম ধরে ডাকছিলাম এতক্ষণ, সে পাশের খাট থেকে কথা বলে উঠল। ভয়ে আমার হাত পা শিউরে উঠল। বুঝতে পারলাম যে ফ্লোরে যে মেয়েটা বসে আছে সে অন্য কেউ। আমি উঠে বসার মতো সাহস অথবা শক্তি কোনোটাই পাচ্ছিলাম না। কথা বলতে পারছিলাম না ভয়ে কিছুক্ষণ। তারপর চিৎকার শুরু করে দিই, ফ্লোরে কে? ফ্লোরে কে যেন বসে আছে, ফ্লোরে কে? আমার চিৎকার শুনে আমার 2 ফ্রেন্ডের মাথা খারাপ হওয়া অবস্থা। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। ওরা বলছিল বারবার, তুই কার কথা বলিস, কোথায় কে? কিন্তু আমি সমানে চিৎকার করেই যাচ্ছি আর কাঁদছি। ওরা বেড থেকে নিচে নেমে যে লাইট জ্বালাবে তার সাহস পাচ্ছিল না, কারণ আমি বারবার বলছিলাম ফ্লোরে কেউ বসে আছে। আর আমি যে উঠে বসে লাইটের সুইচ অন করব সেটার জন্য বিন্দুমাত্র সাহস পাচ্ছিলাম না। ওরা জোরে জোরে সূরা কালাম পড়ার ট্রাই করলো, কিন্তু কেউ কোনো সূরা পুরোপুরি পড়ে শেষ করতে পারলো না। অর্ধেক পর্যন্ত এসেই ভুলে যাচ্ছিল। তখন আমার মাথার মধ্যে শুধু একটা ভয়ই কাজ করছিল, সেটা হচ্ছে মেয়েটা যদি তার মাথা ঘুরিয়ে আমার দিকে তাকায় তখন আমি মরে যাব নির্ঘাত। প্রায় 5-10 মিনিট এভাবে গেল। তখন আমার মনে হলো যে যা করার তাড়াতাড়ি করতে হবে। মেয়েটা মুখ ফিরে তাকানোর আগেই লাইট জ্বালাতে হবে, যে করেই হোক। আমি আর কিছু না ভেবে আল্লাহর নাম নিয়ে ঝাঁপিয়ে পড়লাম লাইটের উপর। লাইট জ্বালানোর পর দেখি ফ্লোরে কেউ নেই। আমার ফ্রেন্ড 2টা ভয়ে জড়াজড়ি করে বসে আছে, ওদের চোখেও পানি। এই ঘটনার পরে আমি মানসিকভাবে
অসুস্থ হয়ে পড়ি কিছুটা। সামান্য ব্যাপারেই সব কিছুতেই ভয় পেতে থাকি। মেলামেশা কথাবার্তা সব কমিয়ে দিই সবার সাথে। কিছু আমল করি ভয় কাটানোর জন্য এবং কয়েকদিন পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসি। ঘটনা শোনার পর হোস্টেল ছেড়ে চলে যায় 2-3 জন। সবার মতে স্ট্রেসের কারণে দুঃস্বপ্ন, হ্যালুসিনেশন হাবিজাবি ছিল এগুলো। আর যেহেতু এই আপু কখনো এই হোস্টেলেই ছিল না, তাই প্রশ্নই আসে না তার আত্মাঘটিত কিছু হওয়ার। প্রথমে অনেক তর্কে জড়াতাম সবার সাথে এসব নিয়ে, কারণ আমার মতে ওটা হ্যালুসিনেশন হতেই পারে না। কিন্তু পরে আস্তে আস্তে একসময় আমি এগুলো মেনে নিয়ে সব ভুলে যেতে থাকি। তবে ঘটনার মেইন জিনিস তখনও অপেক্ষা করছিল আমার জন্য। ঘটনার 2-3 মাস পর একদিন টিউটোরিয়াল ক্লাসে হঠাৎ ম্যাডাম সেই আপুকে নিয়ে গল্প করা শুরু করলো। যেদিন আপু মারা যায় সেদিন হোস্টেল থেকে বের হওয়ার সময় ম্যামের সাথে দেখা হয় আপুর। আপুকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল সেদিন। সবচেয়ে অবাক করার বিষয় হলো আপুর পরনে ছিল ধবধবে সাদা ড্রেস আর সাদা হিজাব, ঠিক যেমনটা আমি সেই রাতের মেয়ের পরনে দেখেছিলাম। এর আগে আমাদের কারোরই কোনো আইডিয়া ছিল না আপুর সম্পর্কে। ইভেন তিনি যে হিজাবি ছিলেন সেটাও জানতাম না। তাহলে হয়তো মানা যেত যে আমার সাবকনসিয়াস মাইন্ডে ওনার ইমেজ ক্রিয়েট হয়েছে, মানে যেটা আমি সেই রাতে দেখেছিলাম। অনেক কিছুরই ব্যাখ্যা পাইনি আজও। কিছু প্রশ্ন থেকেই গেছে।